যখন আমি আমার সকালের ভ্রমর থেকে ফিরলাম তখন দেখলাম যে রিয়া ফ্রিজটিকে আবার নতুন করে সাজাচ্ছে। কার্ডবোর্ড দিয়ে পুরো ফ্রিজটিকে ভাগ করছিল। ওপরের তাকে একটি চিরকুট সাঁটানো ছিল, যাতে লেখা ছিল রিয়া ও আদিত্য। তাজা শাকসবজি, ফল, দুধ, দই সবকিছু সেই দিকে। আর নিচের তাকে লেখা ছিল অন্যান্য। আমার সাধারণ জিনিসগুলো সেখানে ঠুসে দেওয়া হয়েছিল। আদিত্য ততক্ষণে অফিসে চলে গিয়েছিল। রিয়া আমাকে দেখল এবং বলল, দেখুন মা, এখন থেকে এই নিয়মই চলবে। ওপরেরটা আমাদের জিনিস আর নিচেরটা আপনার। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার হাতে সকালের ভ্রমর থেকে আনা ধনেপাতা আর পুদিনা পাতার আঁটি ছিল। রিয়া আমার হাত থেকে সেটাও কেড়ে নিল এবং বলল, এটাও আমি নিচের তাকেই রাখব। তারপর সে এমন একটা বাক্য বলল যা আমার বুকে ছুরির মতো বিঁধল। এই ফ্রিজটা আমার, নিজের খাবার নিজে কিনে আনুন, আপনার কাছে তো পেনশন আছেই। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে ভালোবাসা ছিল না, সেখানে ছিল শুধু হিসেব। সে আমাকে দেখছিল না, সে দেখছিল আমার পেনশন আর আমার বয়স। হয়তো আমার দুর্বলতাও মাপছিল। আমি শুধু বললাম, ঠিক আছে মা। তারপর নিজের ঘরে চলে গেলাম। কিন্তু যে ব্যথা আমার বুকে জেগেছিল তা শুধু শব্দের ছিল না। এই বাড়ি, এটা সেই বাড়ি যেখানে আমি ২০ বছর কাটিয়েছি। এই ফ্রিজ, এটা সেই ফ্রিজ যা আমি আমার শিক্ষিকা জীবনের বেতন দিয়ে কিনেছিলাম, যখন আদিত্য ১০ম শ্রেণীতে পড়ত। আর আজ আমাকে বলা হচ্ছিল যে এটা আমার নয়। আমি নিজের ঘরে বসে গভীর শ্বাস নিলাম। খুব কষ্ট হচ্ছিল। কিন্তু সেই কষ্টের সাথে অন্য কিছুও ছিল, এক অদ্ভুত শান্তি। ভেতর থেকে একটা আওয়াজ আসছিল যা বলছিল, কমলা, এখন আর চুপ থেকো না, এবার ভাবো। সেই সন্ধ্যায় যখন আমি রান্না করলাম, তখন নিজের আলাদা হাঁড়িতে বানালাম। রিয়া নিজের আর আদিত্যের জন্য আলাদা রান্না করল। আদিত্য অফিস থেকে ফিরে কিছু বলল না। হয়তো রিয়া আগেই ওকে বুঝিয়ে দিয়েছিল যে এটাই ভালো ব্যবস্থা। রাতে আমি ঘুমোতে পারলাম না। আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, ওই ফ্রিজটা আমার। আর আমার মস্তিষ্ক প্রশ্ন করছিল, সত্যিই কি তাই? সত্যিই কি এসব তোমার, রিয়া? নাকি আমি ভুলে গিয়েছি যে আসলে এখানকার মালকিন কে? আমার নাম কমলা দেবী শর্মা, ৬৪ বছর বয়স। গুড়গাঁওয়ের বৈশালী এলাকায় থাকি। গত ৩ বছর ধরে আমি বিধবা। আমার স্বামী রাজেশ কুমার শর্মার মৃত্যু হৃদরোগে হয়েছিল। আমাদের ৪০ বছরের বিবাহিত জীবন ছিল। একটি ছেলে আদিত্য। তাকে আমি নিজের রক্ত জল করা পরিশ্রমে মানুষ করেছি। সরকারি স্কুলের শিক্ষিকা ছিলাম আমি, ৩৩ বছরের চাকরি। অবসরের পর এখন আমি ৪২,০০০ টাকা মাসিক পেনশন পাই। আদিত্যের পড়াশোনার জন্য আমি আমার পুরো প্রভিডেন্ট ফান্ড খালি করে দিয়েছিলাম, ১৮ লক্ষ টাকা ওর এমবিএ পড়ার জন্য। তারপর রিয়ার সাথে ওর বিয়ে হল। রিয়া একটা কোম্পানিতে কাজ করে, শিক্ষিত ও শহুরে। আমার মনে হয়েছিল আমার ছেলে একটা ভালো বউ পেয়েছে। বিয়েতেও আমি অনেক টাকা খরচ করেছি, নিজের পৈতৃক গয়না বিক্রি করে দিয়েছিলাম। আমার মায়ের দেওয়া সোনার কঙ্কন জোড়াও আদিত্যের খুশির জন্য বিক্রি করে দিয়েছিলাম। বিয়ের ৬ মাস হয়ে গিয়েছে। শুরুতে সব ঠিক ছিল। রিয়া আমার সাথে ভালোভাবে কথা বলতো, মা বলে ডাকত, হাসি মুখে থাকত। কিন্তু ধীরে ধীরে বদল আসতে শুরু করল। প্রথমে ছোট ছোট ইঙ্গিত, মা আপনার এত তেল মশলা দেওয়া খাবার খাওয়া উচিত নয়, মা এবার আধুনিকভাবে বাঁচতে শিখুন, মা আপনি খুব সেকেলে। তারপর রান্নার বাজার আলাদা হতে শুরু করল। রিয়া বলল, মা আমরা আমাদের বাজার আলাদা কিনব, আর আপনি আপনারটা আলাদা কিনুন, এতে সুবিধা হবে। আমি ভাবলাম হয়তো এটাই ঠিক, আজকাল হয়তো এমনই হয়। আমি মেনে নিলাম। তারপর রান্না আলাদা হতে শুরু করল। রিয়া বলল, মা আপনি ডাল ভাত পছন্দ করেন আর আমরা অন্য কিছু, তাই আলাদা বানানোই ভালো। আমি সেটাও মেনে নিলাম। ভাবলাম হয়তো আমি পুরনো চিন্তাধারার মানুষ, হয়তো আজকালকার যৌথ পরিবার এভাবেই চলে। কিন্তু আজ যখন রিয়া ফ্রিজের উপর অধিকার দাবি করল, তখন আমি বুঝতে পারলাম যে এটা শুধু খাবারের বিষয় নয়, এটা আমাকে ধীরে ধীরে আমার নিজের বাড়িতেই বাইরের লোক বানিয়ে দেওয়ার একটা চক্রান্ত। পরদিন সন্ধে ৭টা নাগাদ আমি আমার ঘরেই ছিলাম। আমার দরজা সামান্য খোলা ছিল। আমি শুয়েছিলাম, চোখ বন্ধ ছিল। রিয়া নিজের মায়ের সাথে ফোনে কথা বলছিল ভিডিও কলে। ওর গলা পরিষ্কার শোনা যাচ্ছিল। ও হাসতে হাসতে বলছিল, আরে মা, আমি ওদের মাকে বসে বসে কেন খাওয়াবো? ওনার কাছে তো পেনশন আছে না, মাসে ৪২,০০০ টাকা আসে, উনি নিজের খাবার নিজেই কিনে আনুন। আমার বুক দুরু দুরু করতে লাগল। আমি একদম স্থির হয়ে শুয়ে রইলাম, যাতে কোনো আওয়াজ না হয়। রিয়া আরও বলল, মা, আর মাত্র ৬ মাস, তারপর সম্পত্তি নিজের নামে করিয়ে নেব, সব পরিকল্পনা তৈরি আছে। আদিত্যকেও বুঝিয়ে দিয়েছি, ও নিজেও ভাবে যে সম্পত্তি ছেলের নামেই হওয়া উচিত, মায়ের কি দরকার?
আমার হাত কাঁপতে লাগল, কিন্তু আমি নিজেকে সামলালাম, চুপচাপ শুনতে থাকলাম। ও বলল, তারপর আমরা ওনাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। সিমলাতে একটা খুব ভালো জায়গা আছে, আবহাওয়াও ভালো, সব সুবিধাও আছে। মাসে মাত্র 25,000 টাকা, সেটাও ওনার পেনশন থেকেই দিয়ে দেব, আমাদের কি যায় আসে। রিয়ার হাসি কানে আগুনের মতো লাগছিল, আমার বুক ফেটে যাচ্ছিল। এই সেই বউ যার জন্য আমি গয়না বেচেছিলাম, এই সেই বউ যার বিয়েতে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আর আজ সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করছে আমারই পেনশন দিয়ে। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। রাত 3টে পর্যন্ত ছাদের দিকে তাকিয়ে রইলাম। অনেক চোখের জল ঝরল। আমার স্বামী রাজেশকে খুব মনে পড়ছিল। রাজেশ, তুমি থাকলে কি করতে? তোমার ছেলে আমার সাথে কি করল? তোমার বউ কেমন বেরোল? কিন্তু রাত 3টের পর চোখের জল শুকিয়ে গেল, আর আমার ভেতর অন্য কিছু জেগে উঠল। রাগ নয়, ঠান্ডা শান্ত এক তীক্ষ্ণ বুদ্ধি। ভাবলাম, কাদার কি আছে, এবার তো ভাবতে হবে, লড়াই করতে হবে বুদ্ধি দিয়ে। আমি আমার আলমারি থেকে একটা পুরনো স্টিলের সিন্দুক বের করলাম। সেই সিন্দুক যেখানে আমার সব জরুরি কাগজ ছিল। আমি ওটা খুললাম। সবার ওপরে রাখা ছিল আমার ব্যাংক লকারের চাবি। 3 বছর আমি সেই লকার খুলিনি, রাজেশের মৃত্যুর পর থেকে না। আমার মনে পড়ল, রাজেশ বলেছিল, কমলা, সব জরুরি কাগজ ব্যাংকের লকারে রেখে দিয়েছি, কখনো দরকার পড়লে বের করে নিও। বাড়ির ফ্ল্যাটের সব কাগজ ওখানেই আছে। সেই সময় আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম রাজেশ শুধু সাবধানতা অবলম্বন করছে। কিন্তু আজ আমার মনে হল, রাজেশ হয়তো কিছু বুঝতে পেরেছিল। সকাল 6টায় আমি তৈরি হয়ে নিলাম। রিয়া আর আদিত্য তখনও ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরের টেবিলে একটা ছোট চিরকুট রেখে গেলাম, যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মিটিংয়ে গিয়েছি, দুপুর নাগাদ ফিরব। ব্যাংক আমার সোসাইটির কাছেই ছিল, 5 মিনিটের হাঁটা পথ। আমি যখন ব্যাংকে পৌঁছালাম, ম্যানেজার শ্রী খান্না আমাকে দেখে হেসে বললেন, নমস্কার শর্মাজি, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। আমি বললাম, নমস্কার খান্না সাহেব, আমি ঠিক আছি, আমাকে আমার লকারটা খুলতে হবে। খান্না সাহেব আমাকে লকার রুমে নিয়ে গেলেন। উনি নিজের চাবি লাগালেন, আর আমি আমারটা। লকার খুলে গেল। ভেতরে একটা বড় খাম ছিল, তার ওপর রাজেশের হাতের লেখায় লেখা ছিল, কমলা, জরুরি। আমার হাত কাঁপছিল। আমি খামটা খুললাম। ভেতরে অনেক কাগজ ছিল, আর সবার ওপরে রাজেশের একটা চিঠি ছিল আমার নামে। আমি চিঠিটা পড়তে শুরু করলাম, আর যত পড়ছিলাম আমার চোখে জল আসছিল। কিন্তু এই জল কষ্টের ছিল না, স্বস্তির ছিল। রাজেশ লিখেছিল, আমার প্রিয় কমলা, যদি তুমি এই চিঠিটা পড়ছ, তার মানে আমি এই পৃথিবীতে নেই, আর হয়তো তোমার কোনো সুরক্ষার প্রয়োজন পড়েছে। আমি জানতাম যে এই দিন আসতে পারে, তাই আমি 15 বছর আগেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কমলা, গ্যালাক্সি হাইটসের এই 3 কামরার ফ্ল্যাটটা শুধুমাত্র তোমার নামে রেজিস্ট্রি করা আছে, শুধু তোমার নামে। আদিত্যের নাম নেই, আমার নামও নেই, শুধুমাত্র তোমার নাম, শ্রীমতী কমলা দেবী শর্মা। আমি এটা এজন্যই করেছি কারণ আমি জানতাম একজন স্ত্রীর, বিশেষ করে একজন বিধবার, এই সমাজে নিজের বাড়ি থাকা খুব দরকার, নয়তো মানুষ তাকে পিষে দেয়, সে নিজের ছেলেই হোক না কেন। আমি আদিত্যকে খুব ভালোবাসি, কিন্তু এটাও জানি যে বিয়ের পর, বউ আসার পর অনেক সময় সব বদলে যায়। আমি চাই না তুমি কখনো কারো সামনে হাত পাতো। তুমি আমাকে জীবন দিয়েছ, আদিত্যকে জীবন দিয়েছ, সব কিছু দিয়েছ। এখন তোমার হক যে তুমি সম্মানের সাথে বাঁচো। এই খামে ফ্ল্যাটের সব কাগজ আছে, রেজিস্ট্রি থেকে সব দলিল। তুমি এগুলো দেখো। যদি কখনো কেউ তোমাকে বলে যে এই বাড়িটা তার, তবে তাকে এই কাগজগুলো দেখিয়ে দিও। এটা তোমার বাড়ি, তুমি এর মালকিন, তুমি এর রানী। আর হ্যাঁ কমলা, কখনো কারোর চাপে এসে এই কাগজ বদলে দিও না, কখনো কাউকে এটা হস্তান্তর করো না, সে আদিত্য হলেও না। তোমার জীবন, তোমার বাড়ি, তোমার সিদ্ধান্ত, বুঝেছ? যদি কখনো কেউ তোমাকে নিজের বাড়িতেই বোঝা মনে করে, তবে মনে রেখো, প্রতিটি ইট তোমার, প্রতিটি দেওয়াল তোমার। আমি সব সময় তোমার সাথে আছি। তোমার রাজেশ। আমি ব্যাংকের সেই ছোট্ট ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম। রাজেশ, তুমি আমার জন্য কত ভেবেছিলে? তুমি কি করে জানতে যে এই দিনটা আসবে? তুমি আমাকে এত দূর থেকে কি করে বাঁচিয়ে নিলে? আমি খামের বাকি কাগজগুলো দেখলাম। ফ্ল্যাটের রেজিস্ট্রি ছিল 2009 সালের। মালিকের নাম শ্রীমতী কমলা দেবী শর্মা। কোনো দ্বিতীয় নাম ছিল না, কোনো জয়েন্ট মালিকানা ছিল না, শুধুমাত্র আমি। ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য প্রায় 1,23,00,000 টাকা। আমি কাগজগুলোর সার্টিফাইড কপি বানালাম। খান্না সাহেব সাহায্য করলেন। আমি ফোনে সব কাগজের ছবি তুললাম
ইমেল করে রাখলাম আর ক্লাউড স্টোরেজে নিরাপদ করলাম। আমি এবার চতুর হচ্ছিলাম, আমি এবার বুদ্ধিদীপ্ত হচ্ছিলাম। ব্যাংক থেকে যখন বেরোলাম, আমি সেই কমলা ছিলাম না যে সকালে গিয়েছিল। আমি এখন এক সম্পত্তির মালকিন, 1,23,00,000 টাকার সম্পত্তির মালকিন, আর 42,000 টাকা মাসিক পেনশনের অধিকারিণী। আমি দুর্বল ছিলাম না, আমি শক্তিশালী ছিলাম। বাড়ি ফেরার পথে ভাবছিলাম, রিয়া কি জানে এই ফ্ল্যাট কার নামে? আদিত্যও হয়তো জানে না, রাজেশ হয়তো কখনো বলেনি, আর আমিও সেই সময় এত কিছু মাথায় নিইনি। কিন্তু এখন আমি জানি, আর এই তথ্যই আমার অস্ত্র। বাড়ি পৌঁছতেই রিয়া রান্নাঘরে ছিল। ও জিজ্ঞেস করল, কোথায় ছিলেন মা? বললাম, বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও বলল, ভালো কথা, নিজের খাবার বানিয়ে নিন, আমি আর আদিত্য খেয়ে নিয়েছি। বললাম, ঠিক আছে মা। আমি হাসি মুখে বললাম। আমার হাসিতে এখন একটা আলাদা শক্তি ছিল, যা রিয়া জানত না। পরের দুদিন আমি চুপচাপ কাটালাম, কিন্তু আমি সব কিছুর ওপর নজর রাখছিলাম। আমি দেখলাম রিয়া তার মায়ের সাথে রোজ ফোনে কথা বলে সন্ধে 7টা নাগাদ। আমি এটাও দেখলাম যে আদিত্য এখন রিয়াকে নিজের বেতনের পুরো হিসেব দেয়, আর রিয়াই ঠিক করে কোন খাতে কত খরচ হবে। আমি আরও একটা বিষয় উপলব্ধি করলাম, আদিত্যের বার্ষিক বেতন 18 লক্ষ টাকা, অর্থাৎ মাসে 1.5 লক্ষ টাকা। কিন্তু আমাকে শুধু 5,000 টাকা দেওয়া হয় হাত খরচ হিসেবে, তাও এই শর্তে যে আমি নিজের খাবার নিজে কিনব। আমি আমার নিজের 42,000 টাকা পেনশনে বাঁচি, আর আমাকে বলা হয় যে ফ্রিজটা আমার নয়, সেই ফ্রিজ যেটা আমার নিজের বাড়িতে আছে, সেই বাড়িতে যেটা আমার নামে রেজিস্ট্রি করা। পরিহাসের বিষয়, তাই না? তৃতীয় দিন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমাকে একজন উকিলের সাথে দেখা করতে হবে। রাজেশের উকিলের নাম আমার মনে পড়ল, অ্যাডভোকেট বিক্রম মেহতা। উনার অফিস দক্ষিণ দিল্লিতে ছিল। আমি ওনাকে ফোন করলাম। উনি বললেন, নমস্কার শর্মাজি, রাজেশ ভাইয়ের খুব কথা মনে পড়ে, কাল সকাল 11টায় চলে আসুন। পরদিন আমি আবার রিয়াকে বললাম যে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, এবং মেট্রোতে করে দক্ষিণ দিল্লি পৌঁছলাম। 40 মিনিটের পথ। মেহতা সাহেবের চেম্বারে পৌঁছে আমি সবটা বললাম, ফ্রিজের ঘটনা, রিয়ার ফোনালাপ, সম্পত্তি হাতিয়ে নেবার পরিকল্পনা আর বৃদ্ধাশ্রমের কথা। মেহতা সাহেব মন দিয়ে সব শুনলেন। আমি জিজ্ঞেস করলাম, ওরা কি আমাকে জোর করে সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করতে পারে? মেহতা সাহেব হেসে বললেন, শর্মাজি, রাজেশ ভাই খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, উনি আপনাকে খুব ভালোভাবে সুরক্ষিত করে গিয়েছেন। এই সম্পত্তি আপনার, সম্পূর্ণ আপনার, কেউ আপনাকে বাধ্য করতে পারবে না, এমনকি আপনার ছেলেও না। উনি আরও বললেন যে কোনো হস্তান্তরের জন্য আপনাকে সাব রেজিস্ট্রারের সামনে সই বা টিপ সই দিতে হবে। কেউ জাল সই করলে সেটা জালিয়াতির অপরাধ। মেহতা সাহেব আমাকে 3টে পরামর্শ দিলেন। 1. বাড়িতে একটা গোপন ক্যামেরা লাগানো, যাতে কোনো হুমকি বা কথাবার্তার প্রমাণ থাকে। 2. থানায় একটা প্রিভেন্টিভ ডায়েরি করা। 3. একটা নতুন উইল বা ওসিয়াতনামা করা। তারপর মেহতা সাহেব এমন কিছু বললেন যা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি বললেন, শর্মাজি, 2 সপ্তাহ আগে একজন প্রপার্টি ডিলার আমার কাছে এসেছিল। তার কাছে আপনার ফ্ল্যাটের ঠিকানা ছিল এবং সে মালিকানা যাচাই করতে চেয়েছিল। তার কাছে কিছু কাগজও ছিল যাতে আপনার জাল সই ছিল। আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। তার মানে রিয়া আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। আমি মেহতা সাহেবের অফিস থেকে নতুন সংকল্প, আইনি অস্ত্র আর একটা দেওয়াল ঘড়ির মতো দেখতে লুকানো ক্যামেরা নিয়ে বের হলাম। পরের 4 সপ্তাহ আমি একজন গোয়েন্দার মতো কাজ করলাম। সেই দেওয়াল ঘড়িটা বৈঠকখানায় লাগিয়ে দিলাম। রিয়া আর আদিত্য ভাবল কোনো বন্ধু উপহার দিয়েছে। সেই ক্যামেরা সব রেকর্ড করতে থাকল। আমি ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া শিখলাম। রিয়া যখনই তার মাকে মেসেজ পাঠাত, আমি দেখে নিতাম আর স্ক্রিনশট নিতাম। রিয়া তার মাকে লিখেছিল, সম্পত্তির কাগজ তৈরি, শুধু বুড়িকে দিয়ে একবার সই করিয়ে নিতে হবে। অন্য একদিন লিখেছিল, পরের মাসে প্রপার্টি ট্রান্সফার, সিমলার বৃদ্ধাশ্রমের সাথেও কথা হয়ে গিয়েছে, ওর পেনশন দিয়েই খরচ চলে যাবে। সেই মেসেজগুলো আমার ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছিল। আমি সোসাইটির সিকিউরিটি গার্ড রমেশের থেকে জানতে পারলাম যে মোহিত সাক্সেনা নামে এক প্রপার্টি ডিলার 3 বার আমাদের ফ্ল্যাটে এসে রিয়ার সাথে দেখা করেছে যখন আমি বাইরে ছিলাম। আমার কাছে এখন সব প্রমাণ জড়ো হচ্ছিল। ঘড়ির ক্যামেরার রেকর্ডিং, হোয়াটসঅ্যাপের ছবি, ব্যাংকের স্টেটমেন্ট, যা দেখায় আদিত্যের সব টাকা রিয়ার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে যাচ্ছে। আমি সব প্রমাণ একটা ফোল্ডারে রাখলাম, যার নাম দিলাম বউ রিয়া শর্মা দ্বারা সম্পত্তি জালিয়াতির চেষ্টার প্রমাণ। আমার কাছে আইনি নথিও ছিল, কিন্তু আমি জানতাম শুধু প্রমাণ যথেষ্ট নয়, আমাকে একটা মোক্ষম সুযোগ খুঁজতে হবে, যেখানে সবার সামনে সত্যিটা আসবে আর রিয়া পালাতে পারবে না। সেই সুযোগ দ্রুতই এলো।
এক শুক্রবারের সন্ধ্যায় রিয়া ঘোষণা করল, মা, আগামী শনিবার আমরা বাড়িতে একটা পার্টির আয়োজন করছি। আদিত্য প্রমোশন পেয়েছে, ওর অফিসের লোকজন আর কিছু আত্মীয়-স্বজন আসবে। আমি বললাম, খুব ভালো কথা মা। ও বলল, আপনি সেদিন নিজের ঘরেই থাকবেন, আমরা সব সামলে নেব, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই। রিয়া হাসি মুখে বলল। আমার ভেতর কিছু একটা খেলে গেল, এটাই সেই সুযোগ। ঠিক আছে মা, যেমন তোমরা বলো, আমি বিনয়ের সাথে বললাম। কিন্তু আমার মাথায় পুরো পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। পরের 7 দিন রিয়া পার্টির প্রস্তুতিতে ব্যস্ত থাকল। ও প্রচুর বাজার করল, ফ্রিজ একদম ভর্তি করে ফেলল দামি সব খাবার আর পানীয়তে। আমিও প্রস্তুতি নিচ্ছিলাম, তবে অন্যভাবে। আমি একটা বিশেষ খাম তৈরি করলাম, তাতে রাখলাম প্রথমত সম্পত্তির কাগজের সার্টিফাইড কপি, যা দেখায় মালকিনকে। দ্বিতীয়ত রিয়ার জালিয়াতির হোয়াটসঅ্যাপ মেসেজের প্রিন্ট। তৃতীয়ত ঘড়ির ক্যামেরার রেকর্ডিংয়ের পেন ড্রাইভ। চতুর্থত অ্যাডভোকেট মেহতার আইনি নোটিশ। আর পঞ্চমত এক পাতার একটা সারসংক্ষেপ, যা আমি নিজে লিখেছিলাম। তাতে লেখা ছিল, এই ফ্ল্যাট কমলা দেবী শর্মার, এই ফ্রিজ কমলা দেবী শর্মার, এই বাড়ি কমলা দেবী শর্মার, এবং যে এখান থেকে বিদায় নিতে চলেছে সে হল রিয়া শর্মা। আমি খামটা সিল করলাম আর তার ওপর একটা চিরকুট লিখলাম, রিয়া, যখন এই ফ্রিজটা তোমার, তখন তোমার জানা উচিত এই বাড়িতে আর কি কি তোমার। পার্টি শুরুর আগে খুলে দেখে নিও, কমলা। পার্টির আগের রাতে যখন রিয়া পার্লারে গিয়েছিল আর আদিত্য অফিসে, তখন আমি সেই খামটা ফ্রিজের সবজি রাখার ড্রয়ারে রেখে দিলাম, ঠিক সেই ড্রয়ারে যেটা আমার জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তারপর আমি কয়েকটা ফোন করলাম। প্রথম ফোন মেহতা সাহেবকে, উনি বললেন আসবেন। দ্বিতীয় ফোন আমার বন্ধু শিলাকে, যার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, ওদের আসতে বললাম। তৃতীয় ফোন আমার দাদাকে, আর চতুর্থ ফোন সোসাইটির প্রেসিডেন্ট শর্মা সাহেবকে। সবাইকে বললাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, উপস্থিত থাকবেন। সেই রাতে আমি খুব শান্তিতে ঘুমালাম, কারণ আমি জানতাম কাল সত্যিটা সামনে আসবে, কাল ন্যায় হবে। শনিবারের সন্ধ্যা এলো। বিকেল 5টা থেকে অতিথিরা আসতে শুরু করলেন। আদিত্যের অফিসের লোক, আত্মীয় আর প্রতিবেশী সবাই এলেন। রিয়া একটা দামি শাড়ি পরে একদম নিখুঁত সাজে প্রস্তুত ছিল। হোস্ট হয়েছিল, মুচকি হাসছিল, সবাইকে স্বাগত জানাচ্ছিল, কথা বলছিল। আমি আমার ঘরে বসেছিলাম, সাদা সুতির শাড়ি পরা, কিন্তু আমার হাতে আমার ফোন ছিল, এবং সেই ফোনে সব প্রমাণ ছিল। সন্ধে 6:30-এ 40-এর কাছাকাছি অতিথি এসে গিয়েছিল। অ্যাডভোকেট মেহতা এসে গিয়েছিল, শিলা এবং তার স্বামীও এসে গিয়েছিল, আমার ভাইয়ের পরিবারও এসে গিয়েছিল, সোসাইটির চেয়ারম্যানও উপস্থিত ছিল। সন্ধে 6:30-এ রিয়া রান্নাঘরে গেল। সালাদ বানানোর জন্য সবজি বার করতে হয়েছিল। সে ফ্রিজ খুলল, সবজির ড্রয়ার খুলল এবং খামটা দেখল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম তার মুখ কিভাবে বদলে গেল। সোনালি বাদামি রং থেকে চক সাদা হয়ে গেল। সে খামটা তুলল, ছিটকে পড়ল, তারপর দ্রুত খামটা ছিঁড়ল। প্রথম পাতা সম্পত্তির কাগজ, মালিক শ্রীমতী কমলা দেবী শর্মা, লেখা দেখল। তার হাত কাঁপতে শুরু করল। সে হোয়াটসঅ্যাপের মেসেজগুলির প্রিন্ট দেখল, নিজেরই মেসেজ, নিজেরই ষড়যন্ত্র। কলম ড্রাইভ দেখল, যার ওপর লেখা ছিল দেওয়াল ঘড়ির প্রমাণ। আইনি নোটিশ দেখল, যার ওপর বড় অক্ষরে লেখা ছিল সম্পত্তি প্রতারণার চেষ্টা। রিয়ার শ্বাস দ্রুত হয়ে গেল। সে এদিক ওদিক দেখল, খামটা লোকানোর চেষ্টা করল, কিন্তু আমি রান্নাঘরের দরজায় এসে গেলাম, পড়ে ফেললাম। আমি শান্ত স্বরে জিজ্ঞাসা করলাম, এখন বাইরে চলো, সবাইকে বলতে হবে। মাম্মিজি, এটা কি? রিয়ার স্বর কাঁপছিল। বাইরে চলো রিয়া, এখন সত্যি বলার সময় এসেছে। আমরা দুজন বৈঠকখানায় গেলাম। 40 জন লোক সেখানে উপস্থিত ছিল। সবার নজর আমাদের ওপর এলো। রিয়ার মুখ ফ্যাকাশে পড়ে গিয়েছিল। আমার মুখ শান্ত কিন্তু দৃঢ় ছিল। আমি মাঝখানে দাঁড়ালাম। আমার স্বর স্থির ছিল। আমি আপনাদের সবাইকে এখানে এজন্য ডেকেছি, কারণ একটা খুব বড় ভুল বোঝাবুঝি দূর করতে হবে। রিয়া মাঝখানে বলার চেষ্টা করল, মাম্মিজি, এটা কি? কিন্তু অ্যাডভোকেট মেহতা দাঁড়াল, দয়া করে শ্রীমতী শর্মাকে বলতে দিন। আমি আরও বললাম, এই ফ্ল্যাট যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আমার নামের, শুধু আমার নামের। কোনো যৌথ মালকিন নয়, কোনো সহমালকিন নয়। শ্রীমতী কমলা দেবী শর্মা, শুধু এই নাম রেজিস্ট্রিতে আছে। আমি সম্পত্তির কাগজের কপি বিতরণ করলাম। অ্যাডভোকেট মেহতাকে দিলাম, সোসাইটির চেয়ারম্যানকে দিলাম, শিলার স্বামীকে দিলাম। সবাই মনোযোগ দিয়ে দেখল। 2 মিনিটে নিশ্চিত হয়ে গেল। অ্যাডভোকেট মেহতা বলল, হ্যাঁ, এই কাগজ আসল। ফ্ল্যাট নম্বর 402, গ্যালাক্সি হাইটস, বৈশালী। মালকিন শ্রীমতী কমলা দেবী শর্মা।
রেজিস্ট্রেশন বছর 2009। আমি নিজে এই রেজিস্ট্রি করিয়েছিলাম। সোসাইটির চেয়ারম্যান বলল, আমি নিশ্চিত করছি আমাদের সোসাইটি রেকর্ডে শ্রীমতী কমলা শর্মাই ফ্ল্যাট 402 এর মালকিন, বছর 2009 থেকে। আদিত্যের মুখ ঘাবড়ানোয় ভরে গেল। মা, এটা সব কি? আমাকে তো জানাই ছিল না। বেটা, তোকে জানা থাকার কথাও নয়। তোর বাবা এটা সব সামলে রেখেছিল, কিন্তু এখন তোকে জানা উচিত। তারপর আমি টেলিভিশন খুললাম, আমার ফোন টেলিভিশনের সাথে জোড়া দিলাম এবং দেয়াল ঘড়ির রেকর্ডিং চালালাম। প্রথম রেকর্ডিং, রিয়ার স্বর ঘরে গুঞ্জে উঠল। সম্পত্তির কাগজ তৈরি হয়ে গেছে, শুধু একবার সেই বুড়িকে সই করিয়ে নিন। পুরো ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। দ্বিতীয় রেকর্ডিং, তাকে সিমলার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, 25,000 মাসিক তার পেনশন থেকেই দিয়ে দেব, আমাদের কি ফারাক পড়ে। লোকেরা একে অপরকে দেখল। কিছু লোকের মুখে অবাক হওয়া ছিল, কিছুর ওপর রাগ। তৃতীয় রেকর্ডিং, আদিত্যকে বুঝিয়ে দিয়েছি যে সম্পত্তি তার নামে হওয়া উচিত, মাকে দরকার নেই। আদিত্যের মুখ ভেঙে পড়ল। সে রিয়াকে দেখল, বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি হোয়াটসঅ্যাপের মেসেজের প্রিন্ট দেখালাম, বড় টেলিভিশনে। রিয়া এবং তার মায়ের মধ্যে মেসেজ, আমি এদের মাকে বিনামূল্যে কেন খাওয়াবো? পেনশন আছে না তাদের কাছে? 6 মাসে সম্পত্তি হস্তান্তর, সব কিছু। রিয়ার মা সেখানে উপস্থিত ছিল। আত্মীয়দের মধ্যে তারা তার মুখ হাত দিয়ে ঢেকে নিল। রিয়া, তুমি এটা কি করলে? সোসাইটির চেয়ারম্যান বলল, এটা খুব গুরুতর ব্যাপার। শ্রীমতী কমলা শর্মা ফ্ল্যাট 402 এর নিবন্ধিত মালকিন, বছর 2009 থেকে। আমি এর নিশ্চিতই সোসাইটির রেকর্ড থেকে করতে পারি। তাদের সম্মতি ছাড়া কোনো হস্তান্তরের চেষ্টা প্রতারণা হবে। শিলার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দাঁড়াল। এই ধরনের প্রমাণ দণ্ড সংহিতার ধারা 420 এবং 120 বিয়ের অধীনে অপরাধী ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। শ্রীমতী শর্মাকে পুলিশের রিপোর্ট দায়ের করানো উচিত। আমি শেষ কথা বললাম। আমার স্বরে এখন কোনো কম্পন ছিল না, শুধু শক্তি ছিল। যে ফ্রিজকে তুমি আমার বলেছিলে সেটাও আমার। যে ঘর থেকে তুমি আমাকে বার করার চিন্তা করেছিলে সেটাও আমার। প্রত্যেক ঘর আমার, প্রত্যেক ইঁট আমার। এখন আমি ঠিক করব কে এখানে থাকবে এবং কে না। ঘরে হট্টগোল হল। লোকেরা পরস্পর ফিসফিস করতে লাগল। রিয়ার চোখে জল এলো, কিন্তু সেগুলি অনুতাপের জল নয়, সেগুলি ধরা পড়ার জল ছিল। রিয়া উঠল এবং সোজা শয়নকক্ষে ছুটল। দরজা বন্ধ করে নিল। আদিত্য সেখানেই বসে রইল। তার হাত তার মাথায় ছিল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। পার্টি হঠাৎ শেষ হয়ে গেল, কিন্তু প্রত্যেকে একটা কথা বুঝে গেল, কমলা শর্মা মালকিন, রিয়া প্রতারক। সেই রাতে ঘরে খুব হইচই হল। আদিত্য এবং রিয়ার মধ্যে তর্ক হল, চিৎকার শোনা গেল, কান্না শোনা গেল। কিন্তু আমি আমার ঘরে শান্ত বসে রইলাম। আমার কাজ হয়ে গিয়েছিল। এখন যা হবার তা হবে। পরের সকাল, রবিবারে অ্যাডভোকেট মেহতা আমার সাথে বৈশালী পুলিশ থানায় গেল। আমি সম্পত্তি প্রতারণার চেষ্টা এবং নকল দস্তাবেজ বানানোর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করলাম। সব প্রমাণ দিলাম, দেয়াল ঘড়ির রেকর্ডিং, হোয়াটসঅ্যাপের মেসেজ, সিকিউরিটি রেজিস্টারের কপি। পুলিশ তদন্ত শুরু করল। সম্পত্তি দালাল মোহিত সাক্সেনাকে ডাকা হল। সে স্বীকার করল যে রিয়া তাকে 50,000 অগ্রিম দিয়েছিল যাতে সে অবৈধ হস্তান্তরের কাগজ তাড়াতাড়ি তৈরি করে। সে নকল কাগজ বানিয়েছিল, যার ওপর আমার নকল সই ছিল। রিয়ার থেকে জিজ্ঞাসাবাদ করা হল। সে ভেঙে পড়ল, সব স্বীকার করে নিল। তার পরিকল্পনা, তার ষড়যন্ত্র, সব কিছু। গ্রেফতার হয়নি কারণ প্রতারণা পূর্ণ হয়নি, শুধু চেষ্টা হয়েছিল। কিন্তু আইনি মামলা দায়ের হয়ে গেল। রিয়ার কোম্পানির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টকেও জানা হল। তার প্রতিষ্ঠাকে খুব ক্ষতি পৌঁছল। আদিত্য ধ্বংস হয়ে গিয়েছিল। তার 2 বছরের স্ত্রী তার মাকে প্রতারণা করার চেষ্টা করেছিল। তাকে এখন বোঝা গেল যে রিয়া কিভাবে তার পুরো বেতন দখল করে নিয়েছিল, কিভাবে যৌথ অ্যাকাউন্ট খুলিয়েছিল, কিভাবে ধীরে ধীরে আমাকে আলাদা করার চেষ্টা করেছিল। এটা সব একটা বড় পরিকল্পনার অংশ ছিল। তার রাগ, তার হতাশা, তার দুঃখ, সবকিছু তার মুখে দেখা যাচ্ছিল। সে আমার কাছে ক্ষমা চাইল, কাঁদতে কাঁদতে আমার পা ছুঁয়ে নিল। মা, আমাকে মাফ করো। আমি জানতাম না, আমি বোকা ছিলাম, আমি তোমার কথা শুনিনি। আমি তার মাথা আদর করলাম। বেটা, তুমি নাদান ছিলে, খারাপ নয়, শুধু তোমাকে বোঝা যায়নি। কিন্তু এখন বুঝে গেছ না? কমেন্টে বলো তোমরা কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ কিনা এবং কোন শহর থেকে দেখছ। তোমাদের প্রত্যেক কমেন্ট আমাদের আরও ভালো গল্প আনার জন্য প্রেরণা দেয়। 1 সপ্তাহের মধ্যে রিয়া তার মা বাবার ঘরে চলে গেল। সে তার জিনিস তুলে নিল এবং চলে গেল। আদিত্য ডিভোর্সের প্রক্রিয়া শুরু করল।
2 বছরের বিয়ে শেষ হচ্ছে, কিন্তু আমার জন্য প্রশ্ন ছিল আদিত্যের সাথে কি করব। সে আমার ছেলে, আমি তাকে শাস্তি দিতে চাই না, কিন্তু আমাকে নিরাপত্তাও চাই। আমি অ্যাডভোকেট মেহতার থেকে পরামর্শ নিলাম। আমরা কিছু শর্ত ঠিক করলাম। আদিত্য যদি এই ফ্ল্যাটে থাকতে চায় তাহলে তাকে কিছু নিয়ম মানতে হবে। প্রথম, রিয়া থেকে পুরোপুরি আলাদা হয়ে যাওয়া, ডিভোর্স পূর্ণ করা, কোনো সুলহ নয়। দ্বিতীয়, তার আর্থিক অবস্থা পুরোপুরি আলাদা করা, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা রাখা, প্রত্যেক মাসে 50,000 ঘরের খরচের জন্য দেওয়া। তৃতীয়, আমার সম্পত্তির অধিকারে কখনো প্রশ্ন না তোলা, এই ফ্ল্যাট আমার এবং থাকবে। চতুর্থ, পরের 1 বছর পর্যন্ত অবিরত সম্মানজনক ব্যবহার করে বিশ্বাস আবার গড়ে তোলা, 1 বছরের পরীক্ষা। পঞ্চম, পরিবার পরামর্শের মিটিংয়ে অংশগ্রহণ করা। আমাদের সম্পর্ক আবার ঠিক করার জন্য আদিত্য সব কিছু মেনে নিল। সে ভাঙা ছিল, অনুতপ্ত ছিল। সে বলল, মা, আমি যা করব তা করব, শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি একটা নতুন উইলও লিখিয়ে নিলাম অ্যাডভোকেট মেহতার সাথে। তাতে লেখা ছিল এই সম্পত্তি আমার মৃত্যুর পর আদিত্যকে মিলবে, কিন্তু একটা শর্ত সাথে। যদি কোনো সময় আমাকে অবহেলা, দুর্ব্যবহার বা শোষণের মুখোমুখি হতে হয়, তাহলে উইল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সম্পত্তি একটা বৃদ্ধ যত্নের ধর্মীয় সংস্থাকে চলে যাবে। এই উইল নিবন্ধিত করিয়ে নিলাম। আদিত্য জানে, সে জানে যে এখন তার কাছে কোনো বিকল্প নেই। হয় সে আমাকে সম্মান দেয় বা সব কিছু হারায়। 3 মাস কেটে গেছে, আদিত্য বদলাচ্ছে, ধীরে ধীরে কিন্তু বদলাচ্ছে। সে এখন প্রত্যেক মাসে 50,000 সময় মতো দেয়। সে রান্নাঘরে কাজে সাহায্য করে, সে আমার সাথে কথা বলে, জিজ্ঞাসা করে যে আমার দিন কেমন কেটেছে, আমার স্বাস্থ্য কেমন। রিয়ার সাথে ডিভোর্সের প্রক্রিয়া চলছে। সে 2 বার কখনো এই ঘরে আসেনি। আদিত্য তার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে। এবং আমি একটা নতুন কাজ শুরু করেছি। রজত অধিকার নামের একটা সংস্থার সাথে যুক্ত হয়েছি। এই সংস্থা বয়স্কদের সম্পত্তি অধিকার সম্পর্কে সচেতনতা ছড়ায়। আমি এখন তাদের সাথে ওয়ার্কশপ চালাই। বয়স্ক মহিলাদের শেখাই যে দস্তানিজকরণ কিভাবে করতে হয়, আইনি মালিকানা সম্পর্কে বোঝাই, আর্থিক দুর্ব্যবহার কিভাবে চেনা যায়। আমার গল্প নাম বদলে তাদের প্রশিক্ষণে একটা কেস স্টাডি হয়ে গেছে। আমি মহিলাদের বলি, দেখো, আমি কমলা, আমি 64 বছরের বিধবা ছিলাম। আমাকে মনে হচ্ছিল আমি দুর্বল, কিন্তু যখন আমি আমার কাগজ দেখলাম, আমার অধিকার বুঝলাম, তাহলে আমি শক্তিশালী হয়ে গেলাম। সোসাইটির চেয়ারম্যান আমাকে বয়স্ক নাগরিক কল্যাণ কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য বলল। আমি স্বীকার করলাম। এখন আমি প্রত্যেক মাসে সভা আয়োজন করি, বয়স্কদের তাদের অধিকার সম্পর্কে বলি। যদি তোমরা মনে করো যে কমলা ঠিক করছে, তাহলে লাইক করো এবং এই ভিডিও শেয়ার করো, হয়তো কারোর আরও সাহস মিলবে। আজ 6 মাস পর আমি আমার রান্নাঘরে দাঁড়িয়ে আছি, ফ্রিজ খুলি। এখন সেটা আবার আমার উপায়ে সাজানো, আমার পছন্দের খাবার, আমার পছন্দের সবজি, কোনো চিট নয়, কোনো বিভাজন নয়, শুধু আমার ফ্রিজ, আমার রান্নাঘর, আমার ঘর। আমি মুচকি হাসি। এই হাসি তিক্ত নয়, এই হাসি সশক্ত। আমি আমার সহেলি শিলাকে ভিডিও কল করি। তুমি ঠিক বলেছিলে শিলা, সম্পত্তির কাগজ থেকে বেশি মূল্য কোনো জিনিসের নয়। সেই কাগজই আমার শক্তি হয়ে গেল। শিলা হাসে। কমলা, তুমি সবসময় শক্তিশালী ছিলে, শুধু তোমাকে জানা ছিল না। এখন তোমাকে জানা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে জানা। আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি স্বাধীন। সেই সন্ধ্যায় আমি আমার ডায়েরিতে লিখি, আজ থেকে এই ঘর আবার আমার মন্দির, আমার গর্ব, এবং আমি এখানের দেবী। কেউ আমাকে বোঝা মনে করার চেষ্টা করেছিল, কেউ আমাকে দুর্বল মনে করেছিল, কিন্তু আমি তাদের দেখিয়ে দিয়েছি যে একটা 64 বছরের বিধবা কতটা মজবুত হতে পারে, যখন তার কাছে ঠিক কাগজ থাকে, ঠিক আইনের বোঝা থাকে এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকে। রিয়া মনে করেছিল যে ফ্রিজ তার, কিন্তু আসলে প্রত্যেক জিনিস আমার ছিল, সবসময় থেকেছিল। আমি তো শুধু ভুলে গিয়েছিলাম। এখন মনে পড়ে গেছে। আজ যখন আমি বাজারে যাই, তাহলে মাথা উঁচু করে যাই। লোকেরা আমাকে চেনে। ওই দেখো, কমলা শর্মাজি, যিনি তার হকের জন্য লড়াই করেছেন। কিছু বয়স্ক মহিলা আমার কাছে পরামর্শ চাইতে আসে, শর্মাজি, আমার সাথেও কিছু এমন হচ্ছে, আমি কি করব? আমি তাদের সেই পরামর্শ দিই যা আমাকে চাই। প্রথমে তোমার কাগজ দেখো,
তোমার সম্পত্তির কাগজ, তোমার ব্যাংকের কাগজ। তারপর একটা ভালো উকিলের সাথে মিলো এবং মনে রেখো, ভয় পেও না, তোমার কাছে অধিকার আছে, আইন তোমার সাথে। আমার কাছে এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বয়স্ক মহিলা অধিকার। তাতে 50-এর কাছাকাছি মহিলা আছে, সব 60 বছরের উপরের। সবাই কোনো না কোনো ধরনের দুর্ব্যবহার সহ্য করেছে। আমরা একে অপরকে সাহায্য দিই, পরামর্শ দিই, একে অপরের গল্প শুনি। কাল একটা মহিলা লিখেছে, আমার বউ বলে যে সম্পত্তি ছেলের নামে হওয়া উচিত, আমি কি করব? আমি উত্তর দিয়েছি, বোন, সম্পত্তি তারই নামে হওয়া উচিত যে মালিক। যদি সেটা তোমার নামে হয় তাহলে সেটা তোমার, কেউ তোমাকে চাপ না দিতে পারে। এবং যদি কেউ চেষ্টা করে তাহলে তুরন্ত উকিল এবং পুলিশের সাথে যোগাযোগ করো। আদিত্য ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কাল সে আমার কাছে জিজ্ঞাসা করল, মা, তোমাকে কি চাই রান্নাঘরের জন্য? আমি নিয়ে আসব। বেটা, তুমি জিজ্ঞাসা করছো, এটাই অনেক। মা, আমাকে মাফ করো, আমি অনেক ভুল করেছি। বেটা, ভুল তুমি করনি, তুমি শুধু অজ্ঞ ছিলে। রিয়া চালাকি করেছিল, কিন্তু শিক্ষা মিলে গেছে না সবাইকে? হ্যাঁ মা, এখন আমি কখনো এমন ভুল করব না। আমাকে জানা নেই যে আদিত্য সত্যি বদলে গেছে কিনা, সময় বলবে। কিন্তু এখন আমি নিরাপদ, কারণ এখন আমাকে আমার শক্তি জানা, আমার অধিকার জানা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার কাগজ আছে। সম্পত্তির সেই কাগজ যার উপর লেখা শ্রীমতী কমলা দেবী শর্মা। সেই কাগজ যা রাজেশ এত দূরদর্শিতার সাথে আমার নামে করিয়েছিল। সেই কাগজ যা আমার ঢাল হয়ে গেল, আমার তলোয়ার হয়ে গেল। আজ আমি আমার শয়নকক্ষে বসে আছি, জানালা থেকে বাইরে দেখছি, সন্ধ্যার সময় আকাশে কমলা এবং গোলাপি রং ছড়িয়ে পড়ছে, সুন্দর সূর্যাস্ত। আমাকে রাজেশের খুব মনে পড়ছে। আমি তার ছবি দেখি। রাজেশ, তুমি কতটা চিন্তা করেছিলে? তোমাকে কিভাবে জানা ছিল যে এই দিন আসবে? তুমি আমাকে কিভাবে বাঁচিয়ে নিলে? আমি ছবিটা ছুঁয়ে নিই। থ্যাংক ইউ রাজেশ। তুমি আমাকে শুধু ভালোবাসা দাওনি, তুমি আমাকে নিরাপত্তা দিয়েছ, তুমি আমাকে শক্তি দিয়েছ। নোটিফিকেশন বেল টিপতে ভুলো না, যাতে প্রত্যেক নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখনই সাবস্ক্রাইব করো। আমার কাছে এখন একটা নতুন জীবন আছে। আমি শুধু আদিত্যের মা নই, আমি রাজেশের বিধবা নই, আমি কমলা দেবী শর্মা, একটা স্বাধীন মহিলা, একটা সম্পত্তি মালকিন, একটা সামাজিক কর্মী, একটা আওয়াজ, একটা শক্তি। যখন আমাকে ফ্রিজ থেকে বাইরে করা হচ্ছিল তখন আমাকে জানা ছিল না যে এটা আমার জাগরণ হবে। যখন আমাকে তোমার খাবার নিজে কিনো বলা হচ্ছিল তখন আমাকে জানা ছিল না যে এটা আমার বিপ্লবের শুরু হবে। কিন্তু আজ আমি জানি, কখনো কখনো সবচেয়ে বড় অপমান সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়, কখনো কখনো সবচেয়ে গভীর দুঃখ সবচেয়ে মজবুত মানুষ বানিয়ে দেয়। রিয়া আমাকে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সে আমাকে জাগিয়ে দিয়েছে। সে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি কে, আমি কি, আমার কাছে কি আছে। আজ যদি কেউ আমার কাছে জিজ্ঞাসা করে, কমলাজি তোমরা এটা সব কিভাবে করলে, তাহলে আমি বলবো, আমি আমার কাগজ দেখেছি, আমি আমার অধিকার বুঝেছি, আমি আমার আওয়াজ তুলেছি এবং আমি নিজের জন্য দাঁড়িয়েছি। শুধু এটাই, কিন্তু শুধু এটাই বলা সহজ, করা কঠিন। ভয় লাগে, লজ্জা লাগে, লোকেরা কি বলবে তার ভয় হয়। কিন্তু আমি আজ প্রত্যেক সেই মহিলা থেকে বলতে চাই যে আমার গল্প শুনছে, ভয় পেও না, লজ্জা পেও না। লোকেরা কি বলবে থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা কি চাও। যদি কেউ তোমাকে তোমারই ঘরে বোঝা বানায় তাহলে তাকে মনে করিয়ে দাও যে আসল বোঝা কে। যদি কেউ তোমার সম্পত্তিতে নজর রাখে তাহলে তাকে তোমার কাগজ দেখাও। যদি কেউ তোমাকে দুর্বল মনে করে তাহলে তাকে তোমার শক্তি দেখাও। তোমার কাছে অধিকার আছে, আইন তোমার সাথে, সমাজ বদলাচ্ছে। এখন চুপ থাকার সময় নয়, এখন আওয়াজ তোলার সময়। এবং হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমার কাগজ সামলে রাখো। সম্পত্তির কাগজ, ব্যাংকের কাগজ, পরিচয়ের কাগজ, সব কিছু। কারণ সেই কাগজই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ রাতে আমি আবার শান্তিতে ঘুমাব, কারণ আমাকে জানা যে এই ঘর আমার, এই ফ্রিজ আমার, এই জীবন আমার, এবং কেউ আমার থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। রিয়া মনে করেছিল যে সে আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবে, কিন্তু আজ সে নিজে বেঘর। সে মনে করেছিল যে সে আমার সম্পত্তি হরণ করে নেবে, কিন্তু আজ তার বিরুদ্ধে আইনি মামলা চলছে। সে মনে করেছিল যে আমি দুর্বল, কিন্তু আজ আমি মজবুত। ন্যায় হয়েছে, পূর্ণ ন্যায়। যদি এই গল্প তোমাকে পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার করো তোমার পরিবার এবং বন্ধুদের সাথে, এবং কমেন্টে বলো তোমাকে কি শিক্ষা মিলেছে। আমি আজ আমার ব্যালকনিতে দাঁড়িয়ে আমার পাড়া দেখছি। কতটা ঘর আছে, কতটা পরিবার আছে, কতটা বয়স্ক মহিলা থাকবে যারা হয়তো আমার মতোই পরিস্থিতিতে আছে। কতটা মহিলা চুপ বসে থাকবে কারণ তাদের জানা নেই যে তাদের কাছে অধিকার আছে। আমি চাই যে আমার গল্প তাদের কাছে পৌঁছাক। আমি চাই যে তারা জানুক যে তারা একা নয়,
তারা দুর্বল নয়, তারা লড়াই করতে পারে, তারা জিততে পারে। আর্থিক দুর্ব্যবহার একটা লুকানো অপরাধ। এটা ধীরে ধীরে হয়। প্রথমে ছোট ছোট নিয়ন্ত্রণ, আলাদা কিরালা, আলাদা খাবার, তারপর বড় পদক্ষেপ, সম্পত্তিতে দাবি, বৃদ্ধাশ্রমের ধুমকি। কিন্তু এটাকে থামানো যায় দস্তাবেজ থেকে, আইনি সচেতনতা থেকে, আওয়াজ তোলা থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান থেকে। কোনো বউ যে তোমাকে বোঝা মনে করে, সে পরিবার হওয়ার অধিকার হারিয়ে ফেলে। কোনো ছেলে যে তার স্ত্রীকে তার মায়ের সাথে দুর্ব্যবহার করতে দেয়, সে ছেলে বলার যোগ্য থাকে না। পরিবার ভালোবাসা থেকে তৈরি হয়, সম্মান থেকে তৈরি হয়, সম্পত্তির লোভ থেকে নয়। আমার গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই, সম্মানের দাবি করা হয় না, সম্মানের দরকার হয়। এবং যদি কেউ না দিচ্ছে, তাহলে তোমাকে নিজের জন্য দাঁড়াতে হয়। আমি আজ গর্ব সাথে বলতে পারি, আমি কমলা দেবী শর্মা। আমি ৬৪ বছরের, আমি একটা বিধবা, আমি একটা মা, কিন্তু সবার আগে আমি একটা মজবুত মহিলা। একটা স্বাধীন মহিলা, একটা সম্পত্তির মালকিন। এবং এই পরিচয় কেউ আমাকে দেয়নি। এই পরিচয় আমি নিজে অর্জন করেছি। রাজেশ ভিত্তি রেখেছিল, কিন্তু ভবন আমি তৈরি করেছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ থেকে আগে যখনই আমি আয়নায় দেখতাম, তাহলে আমাকে একটা ক্লান্ত পুরনো মহিলা দেখা যেত। কিন্তু আজ যখন আমি আয়নায় দেখি, তাহলে আমাকে একটা যোদ্ধা দেখা যায়, একটা বিজয়ী দেখা যায়, একটা রানী দেখা যায়। বয়স শুধু একটা সংখ্যা। আসল শক্তি দস্তাবেজে আছে, আইনের বোঝায় আছে এবং আত্মবিশ্বাসে আছে। আমি আজ আমার ডায়েরির শেষ পাতা লিখছি। প্রিয় ডায়েরি, আজ আমার লড়াই শেষ হলো এবং আমি জিতলাম। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা প্রত্যেক সেই মহিলার জয় যে তার ঘরে অচেনা বানানো হচ্ছে, প্রত্যেক সেই মায়ের জয় যাকে বোঝা মনে করা হচ্ছে, প্রত্যেক সেই বয়স্কের জয় যার সম্পত্তি হরণ করা ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। আমাকে ফ্রিজ থেকে বাইরে করা হয়েছিল, কিন্তু আমি পুরো ঘরে আমার অধিকার জমিয়ে নিলাম। আমাকে খাবার থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি সম্মানের পুরো থালা পেয়েছি। আমাকে বৃদ্ধাশ্রম পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আজ আমি আমার প্রাসাদের রানীর মতো বসে আছি। এটা সম্ভব হয়েছে কারণ রাজেশ চিন্তা করেছিল, কারণ আমি সাহস করেছি, কারণ আইন আমার সাথে ছিল এবং কারণ আমি হার মানিনি। এখন আমার একটাই লক্ষ্য, যতটা মহিলাকে সম্ভব তাদের জাগানো, তাদের বলা, তাদের সশক্ত করা, যাতে কাল কোনো অন্য রিয়া, কোনো অন্য কমলাকে ভাঙার চেষ্টা না করতে পারে। আমি এখন শুধু জীবিত নই, আমি জীবন যাপন করছি, পুরোপুরি গর্ব সাথে, আত্মসম্মান সাথে। এটা আমার ঘর, এটা আমার জীবন, এবং আমি এর মালকিন। সব সময় ছিলাম, সব সময় থাকব। কমলা দেবী শর্মা। আমি ডায়েরি বন্ধ করি, মুচকি হাসি, জানালা থেকে বাইরে দেখি। রাত হয়ে গেছে, তারা বেরিয়ে এসেছে, আকাশ পরিষ্কার। কাল একটা নতুন দিন হবে। এবং আমি প্রস্তুত প্রত্যেক নতুন দিনের জন্য, প্রত্যেক নতুন চ্যালেঞ্জের জন্য, প্রত্যেক নতুন সুযোগের জন্য। কারণ এখন আমি ভয় পাই না। এখন আমি লড়াই করি এবং জিতি। এটাই আমার গল্প। একটা ফ্রিজ থেকে শুরু হয়েছে এবং পুরো ঘরে শেষ হয়েছে। একটা অপমান থেকে শুরু হয়েছে এবং সম্মানের বিজয়ে শেষ হয়েছে। এবং যদি আমি করতে পারি, তাহলে তোমরাও করতে পারো। শুধু দরকার সাহসের, সচেতনতার এবং তোমার অধিকারের বোঝার। মনে রাখো, দস্তাবেজি শক্তি, আইনি রক্ষা এবং আওয়াজী অস্ত্র। কখনো চুপ থেকো না, কখনো হার মেনো না, এবং কখনো তোমার সম্মান থেকে আপোস করো না। কারণ তোমরা মজবুত, তোমরা সক্ষম, এবং তোমরা জিততে পারো, ঠিক যেমন আমি জিতেছি। পরের গল্পে মিলব একটা আর সত্যতার সাথে। স্ক্রিনে দেখানো পরের ভিডিওটা অবশ্যই দেখো।